হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি ভাস্কর কর্মকার। তো আমার আগের যে ফিজিক্স ক্লাসে আপনারা দেখেছিলেন যে আমি ফোর্সের অ্যাপ্লিকেশন এবং অ্যাঙ্গেলটা কি জন্য ভেক্টরের জন্য ইউজ হয় সেটা আমি বলে দিয়েছিলাম। আর সেদিনকে আমি বলেছিলাম আজকে একটা টপিক সম্পর্কে আমি বলে দেবো, সেটা কি না স্টেটমেন্ট আর লর মধ্যে যে ডিফারেন্সটা যেটা আছে আমি বলে দেবো, এবং তার সঙ্গে ওয়ার্কের আর কিছু অ্যাপ্লিকেশন এবং কনফিগারেশন সম্বন্ধে আমি কথা বলবো। ওকে, সো চলো শুরু করা যাক। তো আমি এখানে লিখে রেখেছি যে স্টেট অ্যান্ড ল, এই দুটো ব্যাপারটা কি একটু বুঝতে হবে। দেখো, এই দুটো জিনিস আমি এখানে লিখেছি। এই দুটো জিনিসের মধ্যে কোনটা স্টেটমেন্ট আর কোনটা ল, এই দুটো একটু বুঝে নাও। দেখো, স্টেটমেন্ট আমরা সেগুলোকে বলি যেগুলো আমরা আমাদের সুবিধার্থে সেই ফর্মটাকে বানাই। মানে কোনো জিনিসকে চেনার জন্য বা কোনো জিনিসের ম্যাথামেটিক্যাল টার্মটাকে ভালো করে বোঝার জন্য আমরা একটা এমন টার্ম বানাই যে টার্মটাকে কিছু একটা অনুপাতে বা কোনো একটা ভাবে আমরা জানি। আর ল হচ্ছে সেই জিনিসপত্রগুলো না যে সূত্রের আধারে আমাদের এই ইউনিভার্সটা চলছে বা আমাদের নেচারে যেগুলোর এক্সিস্টেন্স আছে, মানে নেচারের জন্যই সেগুলো আছে, যেগুলোকে আমরা খুঁজে বার করেছি বা ইনভেন্ট করেছি বা সেগুলোকে বুঝেছি, সেই জিনিসপত্রগুলোকে আমরা বলবো ল। দেখো, একটা এক্সাম্পল এখানে দিচ্ছি। অ্যাক্সেলারেশন আমরা মাপে কি হবে না চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু চেঞ্জ অফ টাইম। এর যে রেশিওটাকে আমরা একটা নাম দিয়েছি যেটা হচ্ছে অ্যাক্সেলারেশন। তো এই ব্যাপারটা যেটাকে আমরা অ্যাক্সেলারেশন হিসেবে চিনছি সেটা হচ্ছে দুটো বৈশিষ্ট্যের অনুপাত, যেটা আমরাই প্রপোজ করেছি, এই জন্য এটাকে বলছি স্টেটমেন্ট। বাট এইটা যে নিউটনের তিনটে লর মধ্যে সূত্রের মধ্যে একটা সূত্র, দ্বিতীয় সূত্র সরণকে আমরা কিভাবে মাপি না ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। বাট এটা হচ্ছে একটা ল। কেন? কারণ এই জিনিসটা একটা নেচার থেকে এসছে, যেটাকে ম্যাথমেটিক্যালি ফর্ম করার পরে আমরা এইটাকে পেয়েছি। বা যদি এটা না লিখে আমরা যদি আরো এরকম ভাবে বলি যে ই ইজ ইকুয়ালস টু এম সি স্কোয়ার। এখানে কিন্তু এম সি স্কোয়ারকে আমরা ই দিয়ে ডিনোট করেছি, এম ব্যাপারটা নয়। আমরা এটা অবশ্যই জানি যে মাস যখন লাইটের স্পিডে যায় তখন এটা কি এনার্জির মতো ট্রান্সফর্ম হয়ে যায়, যেটা হচ্ছে এম ইন্টু সি স্কোয়ারের সঙ্গে সমান হয়। তো এইটা হচ্ছে ল, যেটা নেচারের মধ্যে আছে, যেটা কি আমাদেরকে দিয়েছে না বিজ্ঞানী আইনস্টাইন, যেটা আমাদেরকে এটা এই সূত্রটা দিয়েছেন। এটা রিলেটিভিটি আছে। তো বিজ্ঞানীরা যে সমস্ত সূত্রগুলোকে নেচারের সাহায্যে বুঝে আমাদেরকে দিয়েছেন সেগুলোকে আমরা ল বলবো। আর যেগুলো আমাদের সুবিধার্থে বিজ্ঞানের ম্যাথমেটিক্যাল ফর্মটাকে একটু সুন্দর করার জন্য আমরা যেগুলো ব্যবহার করি বা যেগুলো আমরা প্রপোজ করেছি সেগুলোকে আমরা বলবো স্টেটমেন্ট। তো স্টেটমেন্ট আর ওর মধ্যে একটা হালকা পার্থক্য বোঝা গেল, কারণ এটা বোঝা অত্যন্ত জরুরি। ঠিক আছে, এরপরে ওয়ার্কের যে কনফিগারেশনের কথা বললাম সেটা নিয়ে একটুখানি আলোচনা করি। দেখো, আমরা ওয়ার্ক ডানকে কিভাবে মাপি? ভেক্টর কনসেপ্ট অনুযায়ী বলেছিলাম যে আমরা ওয়ার্ককে মাপি যেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি। সেটাকে আমরা কিভাবে মাপি না ফোর্স আর ডিসপ্লেসমেন্ট ভেক্টরের ডট প্রোডাক্ট দিয়ে। কার দিয়ে? ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। যারা এই ব্যাপারটা বুঝবে না তারা আমার আগের ভিডিওতে স্কিপ করে গিয়ে দেখে নিতে পারো, ডট প্রোডাক্ট সম্পর্কে ওখানে বলা আছে। ওকে, তাহলে ডট প্রোডাক্ট অফ ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, এইভাবে আমরা ওয়ার্ক ডানটাকে পাই, যেখানে ফোর্স আর ডিসপ্লেসমেন্ট দুটোই ভেক্টর, যেই ভেক্টরের ডট প্রোডাক্ট করার পরে আমরা ওয়ার্ক ডানটাকে পাই, যার ভ্যালু হয় মড কস থিটা। থিটাকে না থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এফ ভেক্টর অ্যান্ড এস ভেক্টর। এটা বলে দিয়েছিলাম আগের ভিডিওতে। ওকে, এইবারে এই যে ওয়ার্ক ডানটা আমরা পাচ্ছি, এটা তখনই আমরা পাচ্ছি যখন কোনো স্ট্রেট লাইন বরাবর কোনো একটা ফোর্স কাজ করছে এবং সেই বস্তুটা ওয়ার্ক ডানটাও করছে স্ট্রেট লাইন বা লিনিয়ারলি। মানে কিরকম গ্রাফিক্যালি যদি বোঝানোর চেষ্টা করি, দেখো, যখন একটা লিনিয়ারলি কোন একটা স্ট্রেট লাইন বরাবর কোনো বস্তুকে রেখে আমরা তার উপর ফোর্স অ্যাপ্লাই করছি এবং সে কিছুটা ডিস্টেন্স যাচ্ছে, আমরা সেটাকে মাপছি। বা যদি ফোর্স এরকম অ্যাপ্লাই করি, এরকম ভাবে সরণ হয়, তাহলে থিটাটাকে কনফিগার করে আমরা সেই অনুযায়ী একটা লিনিয়ারলি আমরা মাপছি। আমরা কিভাবে মাপছি না লিনিয়ারলি আমরা মাপছি কাকে? ওয়ার্ক ডান।
ভালো করে ভেবে দেখবে, আমরা লিনিয়ারলি ওয়ার্ক ডানকে মাপছি। কিন্তু যদি এরকম কোনো জিওমেট্রিক্যাল অবজেক্ট বা জিওমেট্রিক্যাল শেপ হয়, কিরকম শেপ, কিরকম শেপ না, যদি এরকম কোনো জিও শেপ হয়, ধরো এরকম দুটো স্ট্রেট লাইন আছে, তার ওপরটা এরকম একটা কার্ভ দিয়ে বাউন্ড করা, এটা ধরে নিলাম এক্স অ্যাক্সিস, এটা ধরে নিলাম ওয়াই অ্যাক্সিস। দেখো এবার এই পড়াগুলো একটু বড়দের ক্লাসের মধ্যে চলে যাচ্ছে, ক্লাস 11 স্ট্যান্ডার্ডে, যে দেখো এইদিকে এক্স অ্যাক্সিস নিয়েছে, এদিকে ওয়াই অ্যাক্সিস নিয়েছে, আর এখানে একটা রিজিয়ান আছে। যদি এটা স্ট্রেট লাইন থাকতো তাহলে আমাদের কোনো মাথা ব্যথা থাকতো না, তাহলে এখান থেকে এইটার আমরা নিতাম সরণ, এখান থেকে এটা সরণ নিতাম, নিয়ে যোগ করে বা বিয়োগ করে আমরা এই জায়গাটার যে ক্ষেত্রফল যা ওয়ার্ক ডানটা কাজ করছে সেটা আমরা বের করে ফেলতাম। ওকে, কিন্তু যদি এটা স্ট্রেট লাইন না হয়ে যদি এটা কার্ভ হয়ে যায়, একটা কার্ভ রিজিয়ন হয়ে যায়, তখন কিন্তু আমরা সহজেই এই কার্যটাকে বের করতে পারবো না। তার জন্য একটা নতুন টার্মের আমাদের দরকার পড়বে, যে টার্ম সম্বন্ধে আমার পরবর্তী ভিডিওগুলো আসবে, যেগুলো ওয়ান কাইন্ড অফ ম্যাথামেটিক্যাল টার্ম, ম্যাথামেটিক্যাল টুল, যেটা আমাদেরকে দিয়েছেন যে বিজ্ঞানী, মহান বিজ্ঞানী, তার নাম হচ্ছে নিউটন। এর সঙ্গে আরো একজন ছিলেন লেভিন্স বলে, তিনি হচ্ছে দুজনেই মিলে এই ম্যাথমেটিক্যাল টুলটা জন্ম দিয়েছিলেন, যার মাধ্যমে আমরা কার্ভ রিজিয়নের ওয়ার্ক ডান বা কার্ভ রিজিয়নের ক্যালকুলেশন গুলো খুব সহজে করতে পারি, যেটার নাম হচ্ছে ক্যালকুলাস। এর নাম হচ্ছে ক্যালকুলাস। তার দুটো ভাগ, এক হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই দুটো ফর্ম নিয়ে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা হবে। এই দুটো জিনিসের মাধ্যমে আমরা, বা ক্যালকুলেশনের মাধ্যমে বা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কোনো কার্ভ রিজিয়নের টোটাল ভ্যালুটা পাই, যেটাকে প্রবাবল ভ্যালু বলা হয়। যখনই কোনো স্টেটের মধ্যে আমরা কোনো কিছু মাপবো, তখন সেটার এক্সাক্ট ভ্যালু বের করা খুবই চাপের। সেই জন্য আমরা একটা ক্যালকুলাস বলে একটা টুল আবিষ্কার করেছি, আমরা নয়, নিউটন। আমরা সেগুলোকে ইউজ করে আমরা যে কোনো কার্ভ রিজিয়নের কোনো ম্যাথামেটিক্যাল অবজেক্টের কোনো সলভ খুব সহজে বের করতে পারি। ওকে, তাহলে আমি কি বললাম, যে কোনো কার্ভ রিজিয়নের উপরে যদি কোনো বস্তুর ফোর্স অ্যাপ্লাই হয়, যখন সেটা কোনো কার্ভলি যাবে, তখন তার ওয়ার্ক ডানটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা আমাদের কাছে খুবই টাফ ব্যাপার। তার জন্য আমাদেরকে এটা শিখতে হবে। লিনিয়ারলি কোনো অসুবিধা নেই। ওকে, বোঝা গেল। আর লাস্ট টপিক বলে আমি শেষ করবো, ওয়ার্ক ডানের যে লাস্ট টপিকটা রয়ে গিয়েছে, যেটা ছোটদেরও দরকার আর হালকা করে ক্লাস 11 স্টুডেন্টদেরও দরকার, সেটা কি না, ওয়ার্ক ডান হচ্ছে আমরা আরো একরকম ভাবে পাই না, চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। কি চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি, এটা সমান সমান আমরা ওয়ার্ক ডান পাই। কিভাবে পাই সেটা আমরা পরে জানবো। ব্যাপারটা কি, এর ফিজিক্যাল এক্সপ্লেনেশনটা আমি দিয়ে দিই। মানে আমরা যখন ফার্স্ট ভিডিওতে যখন এই সূত্রগুলো সম্বন্ধে জেনেছিলাম নিউটনের লর পরে, যে v is equals to u plus at, s is equals to ut plus half at square, বা v square is equals to u square plus 2as, এই সূত্রকে কাজে লাগিয়ে আমরা বলেছিলাম আমরা অনেক রকম কনফিগারেশন বা জিনিসের ভ্যালু বের করতে পারবো। এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে এই কনসেপ্টটা আসে। আর যখন এটাকে ম্যাথমেটিক্যাল ভাবে প্রুভ করো কিভাবে, তখন আমাদের অবশ্যই সেই ক্যালকুলাসের এটা লাগবে। কেন সেটা যখন করবো তখন বলে দেবো, ঠিক আছে? আচ্ছা, প্রথম বলি কাইনেটিক এনার্জিটা কি। কাইনেটিক এনার্জি হচ্ছে কিভাবে, দেখো এটাকে বার করছে, এটা দেখো। কাইনেটিক এনার্জি মানে হচ্ছে যখন কোনো বস্তুর উপরে আমি একটা ফোর্স অ্যাপ্লাই করে দিচ্ছি, সে একটা ওয়ার্ক ডান করতে যাচ্ছে। এবার সেই বস্তুটার উপরে যদি আমি একটা উল্টো দিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি বস্তুটাকে থামানোর জন্য, তাহলে বস্তুটাকে সঙ্গে সঙ্গে থামাতে পারবো না। একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে ধরো বস্তুটা এই জায়গাটা থামলো, তাহলে এইটুকুনি সময় পর্যন্ত আমার এফ বলটা কাজ করেছে, এবং তার জন্য সরণ কতটা হয়েছে, এক্স পরিমাণ। তাহলে এই দুটোর গুণফলই সেই কার্যের পরিমাণটা, যেটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। মানে কোনো জিনিসকে মোশনে থাকলে তার উপর যদি আমরা বাধা প্রয়োগ করে তাকে দাঁড় করানোর চেষ্টা করি,
এবং সে স্থির হওয়ার জন্য তার মধ্যে যেটুকুনি বেগ কাজ করে সেই বেগকে বলা হয় কাইনেটিক এনার্জি বা গতি শক্তি। মানে ব্যাপারটা একটু সুন্দর করে বুঝে নাও। মানে কি বললাম, যে কোনো একটা মোশনে থাকা বস্তুকে যদি আমরা ফোর্স অ্যাপ্লাই করি, দাঁড় করানোর চেষ্টা করি বা স্থির করার চেষ্টা করি, তাহলে কি হবে না, ওর বিরুদ্ধে আমাকে কাজ করতে হবে, অবশ্যই করে ওয়ার্ক ডান করতে হবে। আর সেই ওয়ার্কটা কার জন্য করতে হচ্ছে, এই তার ভেলোসিটির জন্য। তার ভেলোসিটির জন্য আমাকে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেইটাকেই বলবো আমরা সেই বস্তুর মধ্যে নিহিত গতিশক্তি, যার জন্য আমাকে ওই ফোর্সটা অতটা প্রয়োগ করতে হচ্ছে। তার ভ্যালুটা কি বের করবো একটু দেখে নি। দেখো মন দিয়ে, ধরো এই জায়গাটা থেকে মোশনে আছে, এই জায়গাটা আমি এফ বল প্রয়োগ করা শুরু করেছি, এক্স দূরত্বকে তাহলে বস্তুটা থেমেছে। তাহলে কতটা আমি ওয়ার্ক ডান করলাম, যদি ওয়ার্ক ডান মাপি এফ ইন্টু এক্স, এই পরিমাণে ওয়ার্ক ডান করেছি। ওকে, কার জন্য আমাকে ওয়ার্ক ডানটা করতে হয়েছে, না আমাকে এস দূরত্ব গিয়েছি বলে আমি এটা এক্স না লিখে আমি এসি লিখে দিচ্ছি, আমি এখানে এসি ইউজ করছি। আচ্ছা এফ মানে আমরা কি জানি, এম এ ইন্টু এস। এ মানে কি, এই মানে তো নিউটনের সূত্র জানি, এফ ইজ ইকুয়ালস টু এম ইন্টু এ, মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তার সঙ্গে এস গুণ। ওকে, এবারে দেখো আমরা যে এসটা আমরা কিভাবে পাবো, আমরা এমটা পাচ্ছি, ভেলোসিটির জন্য আমরা এটাও পেয়ে যাব, কিন্তু আমরা এসটা কিভাবে পাবো সেই সূত্র দেখো। যদি আমি 3 নম্বর সূত্রটা অ্যাপ্লাই করি, ভি স্কয়ার ইজ ইকুয়ালস টু ইউ স্কয়ার মাইনাস 2as, এখানে মাইনাস কেন ইউজ করলাম, কারণ বস্তুটাকে থামানো হচ্ছে, তার মধ্যে মন্দন সৃষ্টি হচ্ছে, ত্বরণের অপোজিট মাইনাস এ, তাই জন্য এখানে প্লাসের জায়গায় মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে আমাকে কি হলো, বস্তুটাকে থামাতে হলো, তোমার ফাইনাল ভেলোসিটি কত, 0। ইনিশিয়াল ভেলোসিটিকে আমি ভি ধরে নিচ্ছি, এই জায়গা থেকে দাঁড় করা শুরু করেছি, মানে এই পর্যন্ত ভিটা কাজ করেছে, মাইনাস 2as। তাহলে 2as মানে কি, ভি স্কোয়ার, তাহলে as মানে কি হবে, হাফ অফ ভি স্কোয়ার। তাহলে as এর ভ্যালু পেয়ে গেলাম, এই জায়গাটা বসিয়ে দাও, m ইন্টু হাফ ভি স্কোয়ার, হাফ m ভি স্কোয়ার। এবারে ভালো করে বোঝো একটা কথা, এই পয়েন্টটাকে যদি আমি এ পয়েন্ট বলি আর এই পয়েন্টটাকে যদি আমি বি পয়েন্ট বলি, তাহলে এই পয়েন্টে যে গতিশক্তিটা কাজ করছিল আর এই পয়েন্টটা যে গতিশক্তিটা কাজ করছে, সেই দুটোর যে ডিফারেন্সটার জন্যই আমি কিন্তু এইখানে এই ওয়ার্ক ডানটা আমাকে করতে হচ্ছে। মানে এখানে যে গতিশক্তিটা ছিল তাকে এই গতিশক্তিতে নিয়ে আসার জন্য বা তার এই গতিশক্তিটা খরচা করার জন্য, এখন যে গতিশক্তি তার মধ্যে আছে সেটা তৈরি করার জন্য আমাকে এই পরিমাণ ওয়ার্ক ডানটা করতে হয়েছে। ওই জন্যই বলেছিলাম যে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি সমান সমান ওয়ার্ক ডানও আমরা পাই। সেটা কিভাবে ম্যাথমেটিক্যালি প্রুভ হবে সেটা আমি পরের দিন যখন ক্যালকুলেট করাবো তারপরে আমি বলে দেবো, ঠিক আছে। তাহলে এইটা কি হবে, আসলে বোঝা গেল হাফ এম ভি স্কোয়ারটা, ভি স্কোয়ার যেটা থার্ড ল অফ নিউটন, সরি থার্ড ল অফ নিউটন মানে আমি এটা বলতে চাইছি, মানে যেটা যে তিনটে সূত্র আমার ইকুয়েশন অফ মোশনে, তার মধ্যে তৃতীয় নম্বর যে সূত্রটা, মানে থার্ড ল মানে প্রতিক্রিয়া বিপরীত সূত্রটা নয়। ওকে, এই সূত্রটা থেকে আমি কি বার করলাম না, এস এর ভ্যালু বের করলাম, যেটা আমি এখানে পুট করলাম। ওকে, দেখো সেখান থেকে ওয়ার্ক ডানটা কি বললো, হাফ এম ভি স্কোয়ার। এইটাই হচ্ছে কাইনেটিক এনার্জি রাশিমালা, কাইনেটিক এনার্জি বা গতি শক্তির রাশিমালা ইকুয়েশন, বোঝা গেল, যেটা যে ওয়ার্ক ডানের টার্মে আমরা পাই। তো আজকে আমরা কি কি শিখলাম, স্টেটমেন্ট আর লর মধ্যে পার্থক্য শিখলাম, এবং ওয়ার্কের যে অ্যাপ্লিকেশন সেটা কার রিজনে কিভাবে মাপবো সেই টার্মগুলো পরবর্তী ভিডিওতে আমি বলবো। আর আজকের ওয়ার্ক ডানটা যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হিসেবে মাপা যায় কিভাবে সেটা আমি বললাম, যে এখানে বললাম যে তাহলে এখানে আমি লিখতে পারি খুব সুন্দর করে একটা কথা, যে তাহলে work done is equals to half m vb square minus half m va square। ওকে, বোঝা গেল, মানে বি পয়েন্ট বা এখানে আমি এ দিই, এখানে এ দিই, এখানে আমি বি। ওকে, মানে এই পুরো কাইনেটিক এনার্জিটাকে এখানে আমরা চেঞ্জ করলাম, তার জন্য আমাকে এই ওয়ার্ক ডানটা করতে হলো, বোঝা গেল। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল, অ্যান্ড এরকম পরের ভিডিওগুলো দেখার জন্য প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। ওকে, থ্যাংক ইউ।